আসলে আমরা আবেগের বশে করছি। সমন্বয়ক ছাত্র আমাদেরকে ডাকছে, আমরা ভাবছি যে না, এই সরকারের পরিবর্তন আসলে হয়তোবা দেশটা ভালো থাকবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। আসলে এরকম কিছুই হয়নি বাংলাদেশে। আমাদের রক্তের উপর পাড়া দিয়ে আপনাদেরকে বিভিন্ন উপদেষ্টা বানালাম, আমাদের উপরে এখন আপনারা টর্চারিং করেন। সমন্বয়ক শব্দটা এখন রীতিমতো বিষাক্ত। আওয়ামী লীগ সরকার যা যা কিছু কইরা টেররিস্ট হয়েছে, মাফিয়া হয়েছে, বা সন্ত্রাসী বা স্বৈরাচার হয়েছে, তার সব কিছুই এই সমন্বয়করা এখন করে। এই সমস্ত অন্তর্বর্তী বর্তমানকালীন সরকার দিয়া দেশ মোটেও চলবো না। ওনার উচিত এখন ওই আপনার কোনো একটা উসিলা দিয়া দেশের হাল ছাইরা চলে যাওয়াটা। ওনার দ্বারা দেশ চালানো একেবারেই সম্ভব হইব না। এই ধ্বজভঙ্গ উপদেষ্টা পরিষদ ভেঙে দিতে হবে, দক্ষ উদ্যমী লোকদের দায়িত্ব দিতে হবে, তাইলেই আমরা আমাদের সমর্থন অব্যাহত রাখবো। নয়তো একদিকে আওয়ামী লীগ, আর একদিকে হাসিনা চট করে ঢুকে যাওয়ার আশা, আর একদিকে আফসোস লীগ, ডাইনে ইন্ডিয়া, উপরে ট্রাম্পের উপদেষ্টা হয়েছে ইসকনের তুলসী গ্যাবার্ড ও বাম্বু খাইবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যে বা যারা এখন এই মুহূর্তে ভিডিও দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, দিনের পর দিন অন্তর্বর্তীকালীন সরকারের ওপরে ক্ষিপ্ত হচ্ছে সাধারণ মানুষ। দেশের সাধারণ মানুষ এখন অনেকেই বলছে, এমন বলতে দেখা যাচ্ছে অনেকের মুখ থেকে এরকম কথা বেরিয়ে আসছে যে শেখ হাসিনার আমলেই আমরা ভালো ছিলাম, শেখ হাসিনার সময়েও আমরা ভালো ছিলাম, দুবেলা দুমুঠো খেয়ে পরে শান্তিতে বাঁচতে পারছিলাম। কিন্তু এখন এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে প্রত্যেকটি জিনিসপত্রের দাম 3 ডবল হয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, 2 গুণ 3 গুণ পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রত্যেকটা জিনিসের দাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ ক্ষিপ্ত, অতিষ্ঠ সাধারণ জনজীবন সাধারণ ব্যক্তিত্বের মানুষরা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সকলে বলছে নিজের পায়ে কুড়াল মারলাম, খাল কেটে কুমির ডেকে নিয়ে এসেছি, এমন অবস্থায় অনেকেই এরকম মন্তব্য করছে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কি বলল, দেশের সাধারণ মানুষের ওপিনিয়ন, ব্যক্তিগত মতামত আমরা দেখব। সাধারণ মানুষ ভাবছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ চালাতে ব্যর্থ। আসলে কি তাই? অন্তর্বর্তীকালীন সরকার কি ব্যর্থ হবে দেশ পরিচালনা করতে? প্রিয় দর্শক, সাধারণ ব্যক্তির মতামত আমরা শুনবো, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে, এবং যদি পারেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। সমন্বয়ক শব্দটা এখন রীতিমতো বিষাক্ত। দেখেন, এমন কিছু আছে যা আওয়ামী লীগ করছে এরা করে না। আওয়ামী লীগ সরকার যা যা কিছু কইরা টেররিস্ট হয়েছে, মাফিয়া হয়েছে, বা সন্ত্রাসী বা স্বৈরাচার হয়েছে, তার সব কিছুই এই সমন্বয়করা এখন করে। ওরা মনে চাইলেই তো কেউরে টিসি দেয়, কেউরে বদলি করে, কেউরে আলটিমেটাম দেয়। আপনার ওই পুলিশটা এদের কাছে এরকম মাপ চাওয়া লাগে। এরা সেনাবাহিনীর সাথে বিভিন্ন সময় তর্কে জড়ায়। এরা কেউরে তো মানুষই মনে করে না। আপনার সমন্বয়ক এখন রীতিমতো মনে হয় আলাদিনের প্রদীপ, এরা যা চায় তাই হয়ে যায়, বুঝছেন? এই সমন্বয়ক শব্দটা এখন আমাদের কাছে খুবই বিষাক্ত এবং ডেয়ারিং লাগে, ভালো লাগে না এই সমন্বয়কের রাজনীতি। দেখেন, বাংলা একটা প্রবাদ আছে যে খোঁজা দুধে ফোলাইন বাঁচে না। এই সমস্ত বর্তমানকালীন সরকার দিয়া দেশ মোটেও চলবো না। ওনার উচিত এখন ওই আপনার কোনো একটা উসিলা দিয়া দেশের হাল ছাইরা চলে যাওয়াটা। ওনার দ্বারা দেশ চালানো একেবারেই সম্ভব হইব না। উনি যদি ভদ্র আর জ্ঞানী লোক হন, উনি চলে যাওয়াটাই বেটার। যুক্তরাষ্ট্রের কোটা বা যুক্তরাষ্ট্রের ফোনে তো উনি এই জায়গায় আইছেন, আবার যুক্তরাষ্ট্রের কথাই উনি এখন দেখবেন চলে যাইতে হইব। দেখেন, এটা একদম সত্য। উনি তো ডেমোক্রেটিক পার্টি হিলারি ক্লিনটন আছে না, ওনার খুব ভালো বন্ধু, ওই জায়গায় ওনার কপাল ফুটছে। এখন প্রধানমন্ত্রী হয়েছে, হোয়াইট হাউসে যাইব নতুন করে ট্রাম্প, মানে রিপাবলিকানরা। অন্ত ওনার শুধু রেড অ্যালার্ট আসতেই থাকবো। ওনার শুধু এখন দেখবেন নিষেধাজ্ঞা, আপনার স্যাংশন, সেনাবাহিনী, র্যাব, সব কিছু নিষেধাজ্ঞা দিতেই থাকবে যুক্তরাষ্ট্র। বাইরে যুক্তরাষ্ট্রটা মাফিয়া। ওনার যুক্তরাষ্ট্রের ফোনে উনি এই জায়গায় আইছে, আবার যুক্তরাষ্ট্রের ফোনেই উনি ব্যাগ ছেড়ে যাইতে হইব। এই জন্য ভদ্রলোক যদি বুঝে যে যাইতে হইব, তাহলে কোনো একটা উসিলা দিয়ে উনি কিন্তু ওনার চলে যাওয়া উচিত, কারণ ওনার যাইতেই হইব। দেখেন, এই যে সমন্বয়কের কথাটা আমি আবার বলি, সমন্বয়ক আপনার যদি আপনি রাজনীতি বোঝেন বা যদি আপনার জ্ঞান থাকে, তাহলে আপনি বিশ্বাস করতে হইব যে বাংলাদেশে আওয়ামী লীগও বড় দল, বিএনপিও বড় দল, কিন্তু
এই সমন্বয়ক আছে কোনো দলই দল না, সব এরা, মানে এরা পুরো বাংলাদেশটা লিড দিব, এরা বাংলাদেশের মা বাপ যা বলেন সবই এই সমন্বয়করা। আপনি দেখেন আমাদের গাড়িতে মাঝে মাঝে সমন্বয়ক বলতে ছাত্ররা ওঠে না, তো এগুলো জিগেলে বলে কি যে আমরা দেশ তো আওয়ামী লীগের জন্য শাসন মানে যুদ্ধ করি নাই, বিএনপির জন্য যুদ্ধ করি নাই, জামাতের জন্য যুদ্ধ করি নাই, তাহলে আপনারা যুদ্ধ করছেন কার লেগে? দেশটাকে আপনি চালাবেন? আরে ভাই আপনারা জ্ঞানী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন, এটা সত্য। তো যদি আপনি জ্ঞানী হন তাহলে আপনি ওই নাসার সায়েন্টিস্ট হন, ভালো কথা, আপনি বড় প্রকৌশলী হন, বড় ইঞ্জিনিয়ার হন, এই জায়গায় আপনার কি? যে বিষয়ে আপনি বোঝেন ওই বিষয়ে তো আপনার মাথা ঘামানোর দরকার না, এটা রাষ্ট্রীয় ব্যাপার। আপনি দেশের ঠিক আছে মুক্ত করছেন, এখন যারা দেশ চালাইতে পারে, দেশ চালাইতে সক্ষম, তারা দেশ চালাইবে। আপনার এই জায়গায় কি? আপনার চেয়ে জ্ঞানী লোক নাই এই দেশে? আপনি কি সবার বাপ মা? আপনি আওয়ামী লীগ নিষেধাজ্ঞা দিচ্ছেন, জাতীয় পার্টি নিষেধাজ্ঞা দেন, কয়েকদিন পরে দেখবেন নির্বাচনের জন্য বেশি যখন বিএনপি বাড়াবাড়ি করবো, ওরা বিএনপিরও নিষেধাজ্ঞা দিব। এখন সব দল নিষেধাজ্ঞা দিয়ে আপনি কি নিজে দেশ চালাইবেন? আরে ভাই আপনি তো মাছের রাঙ্গা, আপনি খাইবেন ছোট ছোট ফুটি মাছ, আপনি তো বোয়াল মাছ কোরাল মাছ হলে ভালাবালি করলে লাভ হবো না। এই হচ্ছে আমাকে সমন্বয়কের বর্তমান অবস্থা। দেখেন এই সমন্বয়করা এমন একটা সময় ভারতের কিছু না তো ভারতে যা অনেক জায়গা হয়েছে, এই সমন্বয়করা ওই জায়গাও হইব না। ছাত্ররা আন্দোলন করে আর রাষ্ট্রীয় যারা বড় বড় দায়িত্বে আছে তারা শুধু সাইন দেয়, মানে ওই আওয়ামী লীগের মতোই। দেখেন আপনি একজন বেনামাজি অন্য একজন বেনামাজির কোনোদিনও নামাজি বানাইতে পারে না, আগে নিজে ভালো হন তো পরে আরেকজনের নামাজি বানাইতে যান। আওয়ামী লীগ মাফিয়া, আপনারা কি? আপনারা তো মাফিয়া, আপনারা তো আওয়ামী লীগের খেলাতো ভাই। তো এই আপনি আওয়ামী লীগ যদি টেরিস্ট, আপনারা তো টেরিস্ট, আপনারা তো মাফিয়া, আপনারা তো স্বৈরাচারী। এমন কি আছে আওয়ামী লীগ করছে যেটা আপনারা করেন না? সবই তো করেন। তো আমাদের রক্তের উপর পাড়া দিয়ে আপনাদেরকে বিভিন্ন উপদেষ্টা বানালাম, আমাদের উপরে এখন আপনারা টর্চারিং করেন। তো কথা তো একটাই, এখনই এই অবস্থা, পরবর্তীতে আমাদের কে দেখবে? তো আমাদের মূলা 100 টাকা কেজি, এই মূলার সমান আর কি আমাদের দাম দেওয়া হয় না, তো পরে 2 টাকা 1 টাকা কেজি হইব, মাগনা গরুই খায়, ওরা আমার গরুই খাইবো। আমার আসলে আমরা আবেগের বশে করছি। সমন্বয়ক ছাত্র আমাদেরকে ডাকছে, আমরা ভাবছি যে না এই সরকারের পরিবর্তন আসলে হয়তোবা দেশটা ভালো থাকবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। আসলে এরকম কিছুই হয়নি বাংলাদেশে। গেল রাজা বানাইয়া দাম ওখানে শেখ হাসিনা রে রাজা বানাইবেন কিসের জন্য? হ্যাঁ কেন রাজা বানাইবেন? বানামু দুনিয়ার শান্তির জন্য। কি করছে আপনাদের জন্য? কি করছে? দুনিয়ার শান্তি হইবে হারে রাজা বানাইলে। আমারে কিছু না করুক তবে আমি হারে ভোট দিব। শুনলাম বলে আওয়ামী লীগ আরেকবার আইতে আছে, জঙ্গলতে বারুয়া সিংহর মতো গর্জন দিয়ে আইতেছে। আমি কিন্তু রাজনীতি করি না, যেটা আউটসাইড নলেজ পাইলাম আর কি। আওয়ামী লীগ বলে মাঠে নামতে আছে এবার সিংহর মতো গর্জন দিয়া। আর তোরা ভাগ্যা কুল ভাবি রে, তোরা যে সাড়ামি করতেছ, সাড়ামি কিন্তু বন্ধ হয়ে যাবে সব। আওয়ামী লীগ কিন্তু জঙ্গলতে বার হইতে আছে সিংহর মতো গর্জন দিয়া, বলে রেডি থাক তোরা। আওয়ামী লীগ আইতে আছে, কারণ হইলো আউটসাইডে নলেজ পাইছি আমি। আওয়ামী লীগ মাঠে নামতে আছে, বুঝত নি কি কইলাম? লুটপাট করিয়া দিলাম তারে খেদাইয়া, কম দামে খাবো বলে সাপ। তুমি স্বাধীনতার গান শোনাও, দেশটা স্বাধীন কইরা ফুলের মতো পবিত্র বানাই যাও। 80 টাকা কেজি আলু, 100 টাকা কেজি বাগুন, 150 টাকা কেজি পেঁয়াজ। এখন আমি বলতে চাই, আমি স্বাধীনতা চাই না, আমি খেয়ে পুরে বাঁচতে চাই। দেশের কি উন্নতি করবেন না করবেন জানি না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমান। আজকে আলাপ করি বাচ্চাদের চিকিৎসা নিয়ে। আমি অক্টোবরের 5 তারিখ আহতদের চিকিৎসা নিয়ে লিখছিলাম। আমি বলছিলাম কিভাবে একটা পূর্ণাঙ্গ চিকিৎসার পুনর্বাসনের ব্যবস্থা করা যায়। কি লিখছিলাম পড়ে দেখি। আমি যদি স্বাস্থ্য উপদেষ্টা হইতাম তাইলে জুলাই আগস্ট বিপ্লবের আহতদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করতাম। ঢাকা শহরে কোনো একটা কম ব্যবহৃত হাসপাতালের পুরোটা বা একাংশ নিয়ে কাজটা শুরু করতাম। আমি যেহেতু 6 বছর দেশে নাই, তাই জানি না কোন হাসপাতালের অবস্থা কেমন। যখন দেশে ছিলাম তখন সোহরাওয়ার্দী হসপিটাল ছিল সবচেয়ে আন্ডার ইউটিলাইজড হসপিটাল। যাই হোক, ওইখানে আহতরা রেজিস্ট্রেশন করতে পারতো। ওই হাসপাতালে আমি চক্ষু, থোরাসিক সার্জারি, অর্থোপেডিক্স, ক্যাজুয়ালিটি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সার্জন, নিউরো সার্জারি, আইসিইউ, হাই ডিপেন্ডেন্সি ইউনিট, ফিজিওথেরাপি, সাইকোলজি কাউন্সেলিং, প্লাস্টিক সার্জারি, কৃত্রিম অঙ্গ সংস্থাপন ইউনিট এক জায়গায় আনতাম। হাসপাতালের ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব দিতাম স্টার রেস্টুরেন্টকে, হাউসকিপিং এর দায়িত্ব দিতাম পূর্বাণী হোটেলকে। বাংলাদেশের সেরা ডাক্তারদের, সেরা নার্সদের এখানে পোস্টিং দিতাম, তাদের ন্যাশনাল হিরো বানায় দিতাম। চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিতাম। যাদের বাংলাদেশে চিকিৎসা সম্ভব না তাদের এইখান থেকে বিদেশে পাঠাতাম। আমি হয়তো সিলেক্ট করতাম মালয়েশিয়া, কিছু ডাক্তার হায়ার করতাম কিউবা থেকে, ওরা টাকার বিনিময়ে ডাক্তার দেয়। আহতদের প্রত্যেককে আলাদা টিভি আর ল্যাপটপ দিতাম, ফ্রি হাই স্পিড ওয়াইফাই থাকতো। আশেপাশে বাসা ভাড়া নিতাম, সেখানে গেস্ট হাউস বানাতাম আহতদের পরিবারের জন্য। আহতদের পরিবারের 2 জন সদস্যের জন্য চিকিৎসা চলাকালীন সময় থাকা আর খাওয়া ফ্রি।
একটা পুনর্বাসন ইউনিট করতাম, ওইখানে কিছু বিজনেস গ্রাজুয়েট বসাই দিতাম, তারা প্রত্যেকের পুনর্বাসনের জন্য আলাদা পরিকল্পনা আর আলাদা বাজেট করতো। এই বাজেটের জন্য আমি প্রফেসর ইউনূসের পিছে লাইগা নাই থাইকা বাংলাদেশের বিজনেস টাইকুনদের ধরে কইতাম এর পুনর্বাসিত করার টাকা দেন। বিজনেস টাইকুন আগে আমরা 2 বার সালাম দিত, তারপর কইতো যথা আজ্ঞা জানাব। একজন আহত চিকিৎসা সম্পূর্ণ করে ফিরে যাবে, তাদের নিয়ে পত্রিকা আলাদা স্টোরি করতাম, বলে দিলাম এখন দেখেন আপনারা যা ভালো মনে করেন। তো এটা দেখে স্বাস্থ্য উপদেষ্টা ডিজিএলকে বললেন পিনাকির সাথে কথা বলো, প্ল্যানিংটা ফাইনাল করো। ওই সময় ডিজিএল ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু ক্লাসমেট সুমন নাজমুল। তো আমারে ফোন দিল। মুশকিল হচ্ছে যারা যখন কোনো দায়িত্ব পালন করে তারা তার কাজকে জাস্টিফাই করে এবং সে বলার চেষ্টা করে তুমি যেটা বলছো আমরা সেটাই করছি। তো আমরা বললো যে সুমন আমারে বললো যে দোস্ত চিকিৎসা হচ্ছে সবার এক এক হাসপাতালে, সবাই চিকিৎসা পাচ্ছে। আমি বললাম তাইলে কেন এত অভিযোগ? তো আমার বন্ধু যা বলছিল ওই একই ধরনের কথা আমি হাসনাত আব্দুল্লাহ শেয়ার করা পোস্টে দেখলাম আজকে। সেটা হচ্ছে এই আহতদের কেউ কেউ ছাত্রলীগের বিপ্লবী পোলাপান হাতে মাইর খেয়ে এখন বিপ্লবী সাচ্ছে, এদের সাথে ছাত্রলীগের যোগাযোগ আছে। তাইলে হাসনাত একটা কথা বলি, মানে ক্ষুদ্র ভ্রাতা, আহতদের যে লিস্ট করা হয়েছিল করার কথা প্রথম থেকে বলতেছি সেটা ঠিক মতো হয়েছে? হয় নাই তো। যদি হয়তো তাহলে ছাত্রলীগ করা লোক কিভাবে আহত হিসাবে বিপ্লবের কর্মী হিসাবে হাসপাতালে ভর্তি হয়? ছাত্রলীগকে আমরা চিকিৎসা দেবো না তা না, চিকিৎসা দেবো, কিন্তু বিপ্লবের কর্মী যে অ্যাটেনশন পাবে, যে সাপোর্ট পাবে, সেটা তো ছাত্রলীগের কর্মী পাবে না। ছাত্রলীগ কানেকশনের কথা আসতেছে কেন এখন? লিস্টটা করছে কে তাইলে? ছাত্রলীগ তো করে দেয় নাই, কে লিস্ট করছে আর কে ভ্যালিডেট করছে? আহতরা কি সেই লিস্ট থেকে আসছে? আহতরা নাকি সুস্থ হয়ে হাসপাতাল ছাড়তে যাচ্ছে না। তো এই যে প্রবলেম, এই প্রবলেমটা সলভ হয়ে যেত আমার পরিকল্পনায়। কিভাবে? আসেন আর একটু বিস্তারিত আলাপ করি। আমাদের দায়িত্ব কি শুধু সুস্থ করে দেওয়া আহতদের? না, এরা ডাক্তারি টার্মে সুস্থ হইলেও বাসায় যাইতে চাচ্ছে না। আমি সেই 1990 সালে মাইকেছিলাম, জানেন বোধহয়, পুলিশের আর জাতীয় পার্টির ভাঙা পায়ের চিকিৎসা হয় না ঠিক মতো। এক পা আর এক পা থেকে ছোট, কিন্তু আমার বেশি হাঁটলে এখনো কোমরের ব্যথায় ঘুমাইতে পারি না রাত্রে। একজন সম্পূর্ণ সুস্থ মানুষ বাংলাদেশে চাকরি বাকরি করতে পারে না, পায় না চাকরি। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। তো একজন আহত পঙ্গু, কেউ চোখে দেখে না, সে কিভাবে ভরসা পাবে যে সে তার জীবন চালাইতে পারবে? যাই হোক, আমি আমার বন্ধুরে বুঝাইতে পারি নাই যে কেন এটা ওয়ান স্টপ সার্ভিসেই করতে হবে, কেন আলাদা আলাদা হাসপাতাল চিকিৎসা দিয়ে কাজ হবে না। আমার টাইম তখন রাত 10টা। ওরা বললাম তুমি ঘুমাও, আমি পুরো রেশনাল বা যৌক্তিকতা তোমার একটা রাইট আপ করে দিচ্ছি, তুমি কালকে সকালে তোমার প্রপোজালের রেশনাল হিসেবে এটা অবিকল তুলে দিতে পারবা। আমি সারা রাত জেগে লিখলাম, সকালে পাঠাইলাম। কেন এটা ওয়ান স্টপ সার্ভিসে, এই হাসপাতালের চিকিৎসাটা ওয়ান স্টপ সার্ভিস করে আমি যেভাবে বলছি সেভাবে করা দরকার। এরপরে তো সে ট্রান্সফার হয়ে গেল, পরে ডিজির সাথেও কথা বলছি, উনি জানেন নাই সব। আমারে নুরজান আপা ফোন দিয়েছিলেন যে এই এপিসোডটা হওয়ার পরে আর কি, উনি বলতেছেন যে তোমার ভিডিওতে যে বললা আমি গাড়ি চাপা দিছি আহতদেরকে, এটা তো তুমি ভুল বলছো, আমরা তুমি একটু জিজ্ঞেস করবা না? আমি তো তোমার সেই পরিকল্পনা অনুযায়ী আমরা আলাদা করে চিকিৎসার উদ্যোগ নিচ্ছি। আমি কইলাম আপা আল্লাহর ওয়াস্তে আমার সাথে কেউ কিছু বলে নাই, কেউ জিগায় নাই। আমি নতুন ডিজিটে জিগাইছিলাম, উনিও কিছু বলতে পারলেন না। এটা প্রসঙ্গত বলে রাখি, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান আপা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। আমি যখন গ্রামীণ ব্যাংকে কাজ শুরু করি, উনি তখন ট্রেনিং ডিপার্টমেন্টের চিফ। ওনার তত্ত্বাবধানেই আমার গ্রামীণ ব্যাংকের ট্রেনিং হয়। মানে গ্রামীণ ব্যাংকে যারা কাজ করে, মানে আমার কিন্তু গ্রামীণ ব্যাংকের ওই ম্যানেজারের ট্রেনিং আছে। খুবই স্নেহশীলা মহিলা, উনি খুবই স্নেহ করেন আমারে। এটা আবার আর এক সমস্যা, আপারে সেদিন কইলাম যে আমি যে বুড়া হয়ে গেছি এটা ওনার মনে থাকে না। উনি মনে করেন পিনাকি এখন ওই বাচ্চা ছেলে, ও কি বুঝে, এই কেবল পাশ করে আসছে মেডিকেল কলেজ থেকে, তাই মনে হয় পাত্তা দেন না উনি। যাই হোক, আসেন কেন বলছিলাম ওয়ান স্টপ কেয়ার করতে হবে। যে কোনো সমাজের ইতিহাস দ্বন্দ্ব আর সংঘাতের মধ্যে দিয়ে অগ্রসর হয়। রক্তপাত ছাড়া ইতিহাস আগায় না, হয় সেটা গৃহযুদ্ধ অথবা শুধু যুদ্ধ। কিছু কিছু বাইঞ্চতের আবির্ভাব হয়েছে, আমি আর দেখাইলাম না ইদানি, যারা রক্তপাত শুনলে মূর্ছা যায়, আবার রাজনৈতিক সংগ্রামের নেতাও হইতে চায়, হ্যাঁ দেশেরও নেতা হইতে চায়। মানে এই দেশ কথা শুনলে না গাছের বীর চিরবির করে ওঠে। এটা গেলে আমার কথা না, মানে এগেলের কথা, মানে গাছের বীর করার কথা না আর কি। এই যে দ্বন্দ্ব সংঘাতের মধ্যে দিয়ে একটা দেশের ইতিহাস অগ্রসর হয়। হেগেল একজন বিখ্যাত জার্মান দার্শনিক, উনি এটা বলছেন যে সংগ্রাম সংঘাতের মাধ্যমে রাষ্ট্র এবং সমাজের অগ্রগতি ঘটে এবং প্রত্যেক সংগ্রাম মানুষের স্বাধীনতার পরিসর বৃদ্ধি করে। রাজনৈতিক সংগ্রামে আহতদের সম্মান জানায়, রাষ্ট্র তাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে স্বীকৃতি দেয়, যা ভবিষ্যৎ প্রজন্মকে আবারও এই একই ইতিহাস গঠনে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে। সেই জন্যই আহতদের এত দাম, সব সমাজে এত রেসপেক্ট করে। ইতিহাস সাক্ষ্য দেয় যে যে সমাজ তাদের বীর এবং আহত যোদ্ধাদের সম্মান জানায়, সেই সমাজের ভবিষ্যৎ প্রজন্ম সমাজ এবং রাজনৈতিক আন্দোলনে উদ্বুদ্ধ হয়। আপনি দেখেন ওই যে হান্নান বলছিল না যে তরুণ সমাজ আর আসবে না, এই যে দেখেন শোনেন। আর এই অভ্যুত্থানটা যদি ব্যর্থ হয়, এই যে আমি যে রক্তটা ঝরাইছি এই রক্তের হিসাবটা আমি নিব। এই অভ্যুত্থান যাদের কারণে ব্যর্থ হবে তাদের প্রত্যেকের মুখোশ খুলে দিব, এই স্পষ্টতা। এবং হচ্ছে এরপরে একই সাথে বলে যাবো যে হচ্ছে বাংলাদেশের ভবিষ্যতে যেন কোনো তরুণ প্রজন্ম আর কোনো যেন হচ্ছে কখনো যেন রাস্তায় না নামে। এটাই হবে। 90-এর গণ অভ্যুত্থানে নূর হোসেনের রক্তের সাথে প্রতারণা করেছে এরা, প্রতারণা করে আজকে বাংলাদেশকে 24-এ এখানে নিয়ে এসেছে। এবং
2000 মানুষ জীবন দেওয়ার পরে আজকে এসে এখনো দেখা যাচ্ছে যে এই দেশ নিয়ে তাদের কোনো ভাবনা নেই। ভাবনা হচ্ছে ক্ষমতায় যেতে হবে, লুটপাট করতে হবে। একই জায়গায় সব সার্ভিস দিলে হাসপাতালে আহতরা একে অপরের সাথে মিশবে, সেখানে একটা মিলিত অভিজ্ঞতার পরিবেশ সৃষ্টি হবে। গুরুতর আহতরা হালকা আহতদের মানসিক এবং শারীরিকভাবে শক্তি পেতে অনুপ্রাণিত করবে, যা একটা ঐক্যের অনুভূতি গড়ে তুলবে। এমানুয়েল নেভিলিয়ান্স আরেক দার্শনিক, উনি বলছিলেন যে মানব সম্পর্কগুলো নৈতিকতার ভিত্তিতে গড়ে ওঠে এবং অন্যান্যদের কষ্টকে স্বীকৃতি দিলে একটা সমন্বিত দায়িত্ববোধ তৈরি হয়। আহতরা পরস্পরকে সমর্থন করলে এই পরিকল্পনা এমন একটা সম্মিলিত নৈতিক প্রতিক্রিয়া তৈরি করত, যা শুধুমাত্র চিকিৎসার সীমা ছাড়ায় আবেগ এবং সামাজিক বন্ধনকে শক্তিশালী করত। আমি বলছিলাম ভালো খাবার দিতে হবে, পরিচ্ছন্ন একটা পরিবেশ দিতে হবে, পরিচ্ছন্ন পরিবেশ, সুশৃঙ্খল পরিবেশ, পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা রোগীদের মানসিক চাপ হ্রাস করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যারা ফ্রন্টলাইন থেকে আহত হয়ে আসছিল সৈনিকেরা, তাদের বিশেষ যত্নে রাখা হয়েছিল যাতে তারা মেন্টালি এবং ইমোশনালি সুস্থ থাকতে পারে। আর সুস্বাদু খাবারের কথা বলছি, সুস্বাদু খাবার দিয়ে আপনি আপ্যায়ন করবেন, এর ফলাফল আপনি দেখবেন। ভালো খাবার ছাড়া তো উৎসবই হয় না, ভালো খাবার দেখলেই মন প্রফুল্ল হয়ে যায়। আরেক দার্শনিক অ্যারিস্টটল বলতেন ইউডাইমোনিয়া মানে হচ্ছে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকলে মানুষ তার সম্ভাবনা এবং পূর্ণতা অর্জন করতে পারে। ভালো খাবার তো ভালো পুষ্টি দেয়, মানসিক স্থিতিশীলতা নিশ্চিত করে, এইটা মানুষকে সুখ এবং পূর্ণতা দেয়। আমি সেজন্য খাবারের ব্যাপারে খুবই পার্টিকুলার। খাবার ভালো থাকতে হবে। স্টোয়িক দর্শন অনুযায়ী খাবার শুধু শরীরের জন্য না, এটা মানসিক স্থিতিশীলতা বজায় রাখার মাধ্যম। পুষ্টিকর খাবার হরমোনের নিয়ন্ত্রণ করে, যেটা আবেগ এবং আচরণে সরাসরি প্রভাব পড়ে। যেমন ধরেন সেরোটোনিন, এটাকে সুখের হরমোন বলা হয়। পুষ্টিকর খাবার থেকে যে অ্যামাইনো অ্যাসিড আছে সেটা ট্রিপ্টোফ্যান থেকে তৈরি হয়। এমন খাবার দেবেন যেটাতে হাই সেরোটোনিন থাকে। এই খাবারগুলো কিন্তু এক্সপেন্সিভ। আপনি যদি বাচ্চাদের এমন খাবার দিতেন যেটাতে ভেরি হাই সেরোটোনিন, দেখতেন এরা আনন্দের সাথে থাকতো ওই জায়গাগুলো এবং তাদের রোগের দুঃখ এগুলো কমে যেত। কিতে হাই সেরোটোনিন থাকে আমি বলি, আমাদের মুরগি, হাঁস এগুলো হাই সেরোটোনিন থাকে। ডিম, আমাদের মাছে ট্রিপ্টোফ্যান থাকে না, এগুলো ওই যে স্যামন মাছে থাকে, লাল মাংসে থাকে মাঝারি পরিমাণে, খুব বেশি না মাঝারি পরিমাণে। তারপরে দুধ, পনির এগুলোতে থাকে, যেমন ধরেন আখরোট, অ্যালমন্ড, তারপর কাজু বাদাম, চিয়া সিড এগুলোতে থাকে সেরোটোনিন। তারপর ফলমূল বা এগুলোর মধ্যে যেমন ধরেন কলা, আনারস, অ্যাভোকাডো, পালং শাক, ব্রোকলি, ডার্ক চকলেট এগুলোতে সেরোটোনিন বেশি থাকে, এগুলোতে ট্রিপ্টোফ্যান বেশি থাকে। তো প্লেটো বলতেন যে শরীর এবং আত্মা পরস্পরের উপর নির্ভরশীল। যদি শরীর সুস্থ থাকে তাহলে আত্মাও সুস্থ থাকবে। এপিকিউরাস বলতো যে খাদ্য হচ্ছে একটা মৌলিক আনন্দ এবং এই আনন্দ সরাসরি মানসিক তৃপ্তি দেয়। ওইখানে যে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা কাজ করবে তারা হয়ে উঠবে জাতীয় বীর। কত রকম গল্প বের হইবে এই হাসপাতাল থেকে। কবি সাহিত্যিকরা যাবে আহতদের সাথে কথা বলতে, তাদের লড়াইয়ের গল্প শুনবে, গান লিখবে, কবিতা লিখবে, উপন্যাস লিখবে, সিনেমা হবে। ওই হাসপাতাল কোনো কষ্টের না, উৎসবের, আমাদের সেলিব্রেশনের জায়গা হবে। তা না আছে কারে কারে বিদেশে পাঠানো হবে, কত টাকা দেওয়া হবে, কোন দেশ থেকে বিদেশি ডাক্তার আসবে, এইসব নিয়ে। এরপরে আমি করবো পুনর্বাসন। এরা হাসপাতাল ছাড়তেছে না, কারণ সে জানে এই সমাজে আহত আর পঙ্গু শরীর নিয়ে উপার্জন করা যায় না। মানে ধরেন সে কি পুলিশে যেতে পারবে, আর্মিতে যেতে পারবে, বিডিআরে যেতে পারবে, আনসারে যেতে পারবে? পারবে না। তো তার তো অনেকগুলো চাকরির ক্ষেত্র এমনিতেই বন্ধ হয়ে গেছে। সরকার বলছে আমরা সারা জীবন চিকিৎসা দেবো, সারা জীবন খাবার, বাসস্থান, তার অবশিষ্ট শিক্ষা, সংসার কে দিবে? আর রাষ্ট্র দায়িত্ব নিবে এই কথায় তারা আস্থা পায় না। কারণ রাষ্ট্র ঐতিহাসিকভাবে কোনো আহতের দায়িত্ব নিছে? 90-এর আন্দোলনে আমাদের সাথে আহত হয়নি অনেকে, আমি তো জানি। কারো কোনো দায়িত্ব নেয়নি রাষ্ট্র। মুক্তিযুদ্ধে ধর্ষিতা নারীদের দায়িত্ব নিছে সরকার? নিছে? নেয়নি। বলে 30 লক্ষ শহীদ হয়েছে, আরো গলা কাঁপায় আর কি, 30 লক্ষ বলার সময় গলা কাঁপায়। তো শহীদ পরিবার ভাতা পেয়েছে একটা শহীদ পরিবার দেখান ভাতা পেয়েছে? পায় না। 75-এর 15 আগস্টে যে শরণার্থী বডিগার্ডলে জয় বাংলা করলো তাদের দায়িত্ব নিছে সরকার? নেয়নি। একটা ইন্ডেমনিটি করছিল সেটা বাতিল করে দিছে, ধরে ধরে এনে ফাঁসি দিছে। প্রফেসর ইউনূস বললে সেটা পালিত হবে, সেটা কোনো নিশ্চয়তা নাই। একটা অধ্যাদেশ তো তুড়ি মেরে উড়াই দিবে যে কোনো সরকার। যদি আমাদের শত্রু সরকার আসে তাহলে তো উড়াই দিবে এটা। তাহলে কেন তারা শুধু সারা জীবন চিকিৎসা হবে এই আশার বাণী শুনে চুপ থাকবে? ওদের পুনর্বাসন করতে হবে ওইখান থেকে। 20,000 আহত বাচ্চা, এদের সারা জীবনের জন্য পুনর্বাসিত করতে হবে। সেই কাজটা ওই একই জায়গা থেকে হইতে হবে, কোনো সমস্যা হবে না। তাইলে বিজনেস গ্র্যাজুয়েটরা প্রত্যেক আহত ব্যক্তির জন্য পৃথক পরিকল্পনা তৈরি করবে। মিশেল ফোকোর একটা কথা ছিল, নোশন অফ পাওয়ার অ্যান্ড ডিসকোর্স। রাষ্ট্র আহতদের ঘিরা একটা ন্যারেটিভ তৈরি করতো, ন্যাশনাল ন্যারেটিভ, যা সমাজের মূল্যবোধকে প্রভাবিত করবে এবং সাধারণ মানুষকে বীরত্বের পথে উদ্বুদ্ধ করবে। সেটা না কইরা কি করতেছে? মাথার মধ্যে কোনো চিন্তা নাই, দুর্বল চিন্তার মানুষ, বুড়ে খাটাস, তো মাথায় কোনো আইডিয়া আসে না। এই কাজে টাকা লাগতো না, আমি বলছিলাম টাকা তুলে দেবো, জনগণের জন্য টাকা দিতে প্রস্তুত। প্রফেসর ইউনূস নিজে বলতেন সব কাজে টাকা লাগে না, কোথাও কোথাও উদ্যোগ লাগে। যেমন উনি উদাহরণ দিতেন, এটা খোলা মাঠে আঁকবো না, এটা বাস্তবায়নের জন্য তো টাকা লাগে না, লাগে উদ্যোগ। ওনার আশেপাশে উদ্যোগী, উদ্যমী, বুদ্ধিমান, ক্রিয়েটিভ, সৃজনশীল মানুষ নাই। যারা আছে তারা চিন্তাতে সক্ষম না। এই ধ্বজভঙ্গ উপদেষ্টা পরিষদ ভেঙে দিতে হবে, দক্ষ উদ্যমী লোকদের দায়িত্ব দিতে হবে। তাইলেই আমরা আমাদের সমর্থন অব্যাহত রাখবো। নয়তো একদিকে আওয়ামী লীগ,
আর একদিকে হাসিনা চট করে ঢুকে যাওয়ার আশা, আর একদিকে আফসোস লীগ, ডাইনে ইন্ডিয়া, উপরে ট্রাম্পের উপদেষ্টা হয়েছে ইসকনের তুলসী গ্যাবার্ড ও বাম্বু খাইবেন। আমরা দরিদ্র মানুষ, পপকর্ন খানার পয়সা নাই, তাই মুড়ির টিন নিয়ে বসবো। সেদিন বুঝবেন এই 2 পয়সার হরিদাস পালেরা ইউটিউবাররা কি কইছিল। মুরব্বীরা কয় না যে আজ বুঝবে না বুঝবা কাল, পাছা থাপড়াবে আর পাইবা গাল। ওইটা আপনাদের ক্ষেত্রেও হবে, আজ বুঝবেন না বুঝবেন কাল, তারপরে পাছা থাপড়াইবেন আর পারবেন গাল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সফলতা নিয়ে এখন আর কোনো মানুষ স্বপ্ন দেখে না। এই সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবং অনেকগুলো ব্যর্থতা তাদেরকে আগামী দিনগুলোতে মারাত্মক বিপদ এবং বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। এটি রাজনৈতিক সরকার যখন ভুল করে বা ভ্রান্তি করে বা তারা যখন ব্যর্থ হয়ে যায়, সেক্ষেত্রে তাদের ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট সময় থাকে এবং অনেকগুলো উইন্ডো তাদের খোলা থাকে। কিন্তু একটি অগণতান্ত্রিক সরকার কিংবা একটি অনির্বাচিত সরকার, তারা যখন কোথাও ক্ষমতায় বসে, এই ক্ষমতাটা অনেকটা বন্দুকের নলের উপর বসা কিংবা শুয়ের উপরে বসে বা সেই যাকে বলা হয় তলোয়ারের যে ডগা ফলা, সেটার উপর বসে রাজ্য চালানোর মতো ঘটনা ঘটে। তো এই কারণে কি হয় যে সব ক্ষেত্রে একটা জনসমর্থন, এটাকে বোঝানোর জন্য একটা গণতান্ত্রিক কাঠামো বা ভিত্তি দরকার হয়। আর আমরা যেটাকে বলি জনপ্রিয়তা, এটি একেবারে একটা ফানুস একটা বিষয়। যেমন ধরুন আমাদের দেশে যে বিপ্লব হলো, গণ অভ্যুত্থান হলো, এবং এই গণ অভ্যুত্থানের পেছনের নেপথ্য কারণটার একেবারে পুরোটাই ছিল সাবেক সরকারের ব্যর্থতা এবং তাদের অনেকগুলো অপকর্ম, জাল জালিয়াতি, তারপর জুলুম নির্যাতনের ফলে মানুষের ক্ষোভ এবং বিক্ষোভের ফলাফল। তো কাজেই মানুষ যে বিপ্লবে অংশগ্রহণ করেছে, তারা আগামীতে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসুক বা কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় বসুক, এই টার্গেট নিয়ে কিন্তু কোনো মানুষ রাস্তায় নামেনি। মানুষের রাস্তায় নামার একমাত্র কারণ ছিল শেখ হাসিনা যে কোনোভাবে বিদায় নিক। এর কারণ হলো তিনি মানুষের ভোটের অধিকার হরণ করেছেন, গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছেন এবং কথা বলার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে একেবারে টুটি চেপে ধরেছেন। ফলে তাকে নিয়ে মানুষের ক্ষোভ, ক্রোধ, বিক্ষোভ এর অভাব ছিল না। মানুষ গালাগাল দিত, মানুষ অভিশাপ দিত এবং সেই অভিশাপের প্রেক্ষিতে যে ঘটনাটা ঘটে গিয়েছে এটি দৈব দুর্বিপাক, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি যাকে বলা হয় মাজেজা বা কারামত। তো এখন এই ঘটনা ঘটার পরে আবার অলৌকিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বে যে সরকার এসেছে, তারা এই গত 100 দিনে এমন কোনো কাজ করতে পারেননি, এমন কোনো কথা বলতে পারেননি যা কিনা আমাদের আশ্বস্ত করবে কিংবা আমাদের মনে আশা জাগাবে। আর আগামীতে আমরা তার নেতৃত্বের প্রতি অবিচল থাকবো, তাকে সমর্থন জানাবো এবং একেবারে সন্তুষ্ট চিত্তে যার যার অবস্থান থেকে দেশ এবং জাতির জন্য কাজ করে যাব। বরং দিন যত যাচ্ছে তত তার প্রতি অবিশ্বাস বাড়ছে, দিন যত যাচ্ছে তাকে আমাদের সন্দেহ হচ্ছে, দিন যত যাচ্ছে ততই মনে হচ্ছে যে এই মানুষটির হাতে যদি রাষ্ট্র পরিচালনার চাবি এবং কাঠি থাকে, তাহলে আমরা কি সেই ভারতের আগ্রাসনের মুখে পড়ব, নাকি আমেরিকার দাসত্বের কবলে পড়ব, নাকি আমাদের এই দেশ নিয়ে চীন এবং পাকিস্তান খেলবে? আমাদের দেশে কি গৃহযুদ্ধ হবে? আমাদের দেশে কি মারামারি, হানাহানি, কাটাকাটি, চুরি, ডাকাতি, রাহাজানি এগুলো চলতে থাকবে এবং এগুলো বাড়তে থাকবে? এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারছি না। ইতিমধ্যেই একেবারে ভয়ঙ্কর রূপে অনেকগুলো সমস্যা আমাদের সামনে এসে পড়েছে। যেমন ধরুন রাজনৈতিক দলগুলোর মধ্যে গত 20 থেকে 30 বছরের যে বন্ধুত্ব ছিল, সেই বন্ধুত্বগুলো নষ্ট হয়ে গিয়েছে। যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসগুলো ধ্বংস হয়ে গিয়েছে এবং যাদের সাথে যাদের শত্রুতা হওয়ার কথা ছিল সেই শত্রুতা হয়নি, বরং যাদের সঙ্গে যাদের বন্ধুত্ব থাকার কথা ছিল তাদের সঙ্গে উল্টো শত্রুতা হয়ে গিয়েছে। ফলে পুরো সাময়িক যে কাঠামো, এই কাঠামোটা নষ্ট হয়ে গিয়েছে। রাষ্ট্রীয় যে বিধি ব্যবস্থা আছে, সে বিচার বিভাগ বলেন, পুলিশ বিভাগ বলেন, অর্থ বিভাগ বলেন, এইগুলোর প্রতি জনসাধারণের যে নির্ভরতা, বিশ্বাস এবং আস্থা থাকার কথা, সেই জিনিসগুলো নেই। মানুষ ব্যাংক ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে,
ব্যবসা বাণিজ্য করার জন্য যে সহায়ক শক্তি দরকার সেই জিনিসগুলোও নেই, এবং এগুলো ধীরে ধীরে আরও অবনতির দিকে যাচ্ছে। ফলে বাংলাদেশ নিয়ে আমরা যেভাবে চিন্তিত আছি, বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য রয়েছে, এবং এই অঞ্চলটিকে যারা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ মনে করেন তারাও কিন্তু ভীষণ রকম টেনশনের মধ্যে আছেন। এর ফলে কি হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে খ্যাতি, তার যে দ্যুতি বা ইউনূসের যে যাকে বলা হয় ম্যাজিক ছিল, ওটি ক্রমশ ঠুনকো হয়ে যাচ্ছে। দেশে তাকে নিয়ে কোনো আগ্রহ নেই, দেশের বাইরেও তাকে নিয়ে কোনো আগ্রহ নেই। এই যে আজারবাইজানে গেলেন, তো তিনি অনেক জায়গাতে গিয়ে ছবি তুলেছেন। আপনি দেখবেন যে বলতে গেলে তুরস্কের যিনি প্রেসিডেন্ট এরদোয়ান, তার সঙ্গে ডক্টর ইউনূসের ছবি এবং তার হ্যান্ডশেক করার যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা দেখলেই আপনি বুঝতে পারবেন। তো এরকম অনেক কিছু হচ্ছে যেগুলোতে তার যে সারা জীবনের অর্জন, সেই অর্জনগুলো একেবারে নষ্ট হতে বসেছে। তো কাজেই এখন তাকে এই ৮৬ বছর বয়সে আবার নতুন করে সাজিয়ে, নতুন করে তাকে উদ্দীপ্ত করে, এবং তার যারা সঙ্গী সাথী আছেন এই সঙ্গী সাথীদেরকে নিয়ে আবার নতুন উদ্দীপনা যুদ্ধ শুরু করা, মানুষের মনে আশা জাগানো একেবারে অসম্ভব ব্যাপার। কারণটা কি? আমি এখানে ৭টি কারণের কথা বলেছি, আসলে এখানে ৭০টি কারণ হবে বা ১৭০টি কারণ হবে। কেবলমাত্র জাস্ট মূল বিষয়গুলো আপনাদেরকে বলছি। উনি যে ব্যর্থ হলেন, প্রথম ব্যর্থতা হলো উনি কখনো রাজনীতি করেননি, রাষ্ট্র পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, এবং রাজনীতিবিদদের সঙ্গেও তার কারোরই কোনো বন্ধুত্ব বা সখ্যতা নেই। জাস্ট একটা উদাহরণ দিই, তিনি যখন এর আগে ১১টার সময় একটি রাজনৈতিক দল গঠন করতে চাইলেন, তো অনেক মানুষের সঙ্গে তার যোগাযোগ হলো, সবই অরাজনৈতিক। তো আমাকে জনাব মাহমুদুর রহমান মান্না একদিন তিনি খুব আফসোস করে বলছিলেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরাসরি শিক্ষক। তো কাজেই ১১টার পরে তিনি একটা রাজনৈতিক দল করবেন, রাজনৈতিক অঙ্গনে তিনি যদি সেটি খুব গুরুত্বপূর্ণ মনে করতেন, সবার আগে তার ছাত্রকে তিনি ডাকতেন যে বাবা আসো, কি করা যায় বলো। বাংলাদেশে মাহমুদুর রহমান মান্নার চাইতে সংগঠন করা, দল করা, এরকম ডক্টর ইউনূসের পরিচিত জনের মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। সেই কাজটি তিনি গত বছরে করেননি, এবারও তিনি সেই কাজটি করেননি। তো তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, রাজনীতিবিদদের কোনো সম্পর্ক নেই, রাজনীতি তিনি বোঝেন না, কিন্তু এই রাজনীতির সর্বোচ্চ চেয়ারে তিনি বসেছেন, এটা তার প্রথম ভুল। দ্বিতীয় ভুল হলো যে তাকে ঘিরে মানুষের যে স্বপ্ন আর তার যে আউটপুট দেওয়ার যে ক্ষমতা, এর মধ্যে এত বেশি পার্থক্য, যে পার্থক্যের কারণে এখন মানুষের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ৩ নম্বর হলো তার সিলেকশন। তিনি যাদেরকে সিলেকশন করেছেন, প্রথমত একটা শ্রেণী তিনি সিলেকশন করছেন একেবারে নিজের আপনজন কাছাকাছির যারা মানুষ, তাদেরকে তার কার্যক্ষেত্র এবং তার অধিক্ষেত্র, তার যে বাসভবন কেন্দ্রিক বা অফিস কেন্দ্রিক যে পার্সোনাল পোস্টগুলো রয়েছে, পোর্টফোলিওগুলো রয়েছে, সেখানে তিনি তাদেরকে নিয়োগ দিয়েছেন যারা চট্টগ্রামে বাড়ি, তার পূর্ব পরিচিত, এবং তাদের কোনো যোগ্যতা অভিজ্ঞতা এটা কোনো কিছুই তিনি গ্রহণ করেননি। এর বাইরে কিছু মানুষকে তিনি নিয়োগ দিয়েছেন, যে নিয়োগের সঙ্গে আমার কাছে মনে হচ্ছে না যে তার কোনো গ্রিন সিগন্যাল ছিল, তাকে জিজ্ঞাসা করা হয়েছে বা তিনি এই বিষয়গুলো জানেন। এখানে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটে যার দায় দায়িত্ব তাকে নিতে হয়েছে, কিন্তু তিনি সেই জায়গাটিতে তিনি একটা নেগোসিয়েশনের জায়গাতে বা কমান্ডিং একটা ভয়েজের জায়গাতে তিনি পৌঁছাতে পারেননি। প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলে দেখতে পারলেন যে কি বলল সাধারণ মানুষ, সাধারণ ব্যক্তিরা কি বলছে। এখন আপনারাই ব্যক্তিগত অভিমত জানাতে পারেন, কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনাদের মতামত কি, আপনারা কি বলবেন। সাধারণ মানুষ যেভাবে সমালোচনা করছে, দিনের পর দিন যেভাবে বিতর্ক সৃষ্টি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে নানাবিধ কিন্তু সমালোচনা আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি সময়ে। তো আপনারা কি মনে করেন এই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সীমা সীমিত হওয়া দরকার? লম্বা সময় ধরে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করলে ক্ষতি হবে, দ্রুত নির্বাচন দিয়ে দেওয়া হোক। আপনারা কি চান এটা? আপনারা কারা চান, কে বা কাহারা এটা চান যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া উচিত, আর কারা চান না যে নির্বাচন এই সময় দিলে পারে পরিস্থিতির আরও অবনতি হবে? আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো আপনাদের সকলকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।